হ্যালো, ওয়েলকাম টু সহজ স্টাডি। আমি জসিম স্যার তোমাদেরকে আজকে পিএসসি ক্লার্কশিপের ম্যাথ ক্লাস করাবো। তো আমরা যে সমস্ত প্রশ্নগুলো নিয়েছি এটা ডব্লিউবিসিএস এ মেনে আসা প্রশ্ন, যেহেতু ডব্লিউবিসিএস পরীক্ষাটাও কিন্তু পিএসসির আন্ডারে হয় এবং ক্লার্কশিপটাও যেহেতু পিএসসির আন্ডারে পরীক্ষা হচ্ছে, সেই জন্য আমরা পিএসসির যে হাই লেভেলের যে প্রশ্নগুলো আছে সেই সমস্ত প্রশ্নগুলোর ওপরে ফোকাস করে কিন্তু কোশ্চেনগুলো নিয়ে এসছি এবং সেই ধরনেরই কোশ্চেন কিন্তু প্রতিনিয়ত নিয়ে আসছি। তো যাই হোক, তো আমরা প্রত্যেকটা প্রশ্ন শর্ট ট্রিক্স ব্যবহার করে কিভাবে একদম শর্ট টাইমে করা যায় সেটা শিখবো। চলো তাহলে ক্লাসটা শুরু করি এবং আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। চলো, প্রথম প্রশ্ন হচ্ছে, কোনো আসল বার্ষিক 12% সরল সুদে কত বছরে সুদে আসলে 4 গুণ হবে? মনে রাখবে, এই ধরনের প্রবলেম জাস্ট সঙ্গে সঙ্গে কিন্তু উত্তর বলা যাবে, সেই ট্রিক্স তোমাদেরকে আমি দেব। কিভাবে করতে হবে দেখো, তোমরা তার আগে প্রত্যেকে একটু কমেন্ট বক্সে জানাও যেটার আনসার কি হতে পারে এবং তোমরা ট্রাই করে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং আমি তোমাদেরকে শর্ট ট্রিক্স অবশ্যই শিখিয়ে দেবো। ওকে, তোমরা একটু দ্রুত কমেন্ট করো। দেখো, এটাকে আমরা যখনই 4 গুণের কথা বলবে না, এই 4 গুণটাকে আমরা 4 লিখবো, তার থেকে 1 বিয়োগ করব। ওকে, ইনটু একে আমি 100 দিয়ে গুণ করব। একদম শর্ট ট্রিক্স, ঠিক আছে? এই ধরনের প্রবলেম মনে রাখবে, পরীক্ষায় যদি আসে একদম নিমেষে করে ফেলতে পারবে। 4 গুণ, তাহলে 4 থেকে 1 বাদ, ইনটু 100। এবার যেহেতু এখানে পার্সেন্টেজ আছে কত, 12%, এটাকে নিচেই বসিয়ে দাও। এটা যেটা বার হচ্ছে এটা আমাদেরকে বলেছে কত বছরে, তাহলে এটা টাইম বার হচ্ছে, অর্থাৎ টি বার হচ্ছে। ঠিক আছে, এবার আমরা এটাকে জাস্ট ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলেই কিন্তু আমাদের হয়ে যাবে। দেখো, আমি তোমাদেরকে জাস্ট ট্রিক্সটা বোঝানোর জন্য এরকম ধরে ব্র্যাকেট ট্র্যাকেট দিলাম, কিন্তু তোমরা যখন করবে কিচ্ছু দিতে হবে না, একদম মুখে মুখে 3 ইন্টু 100/12 এবার কাটাকুটিটুকু করে নেবে। তাহলে এখান থেকে কাটলে দেখো 12 মানে 4, আর এখান থেকে কাটলে কিন্তু 25, তাহলে এখানে হচ্ছে 25, অর্থাৎ কিন্তু আমাদের অপশান বি কিন্তু হচ্ছে রাইট অ্যান্সার। আশা করি বোঝাতে পারলাম। ঠিক আছে, এই ধরনের প্রবলেম দেখো, হয়তো তোমাদের জানতে ইচ্ছা হতে পারে যে কিভাবে আসে, তার জন্য কিন্তু একটু বেশ বড় হবে, আমি চাই না সেটা এখন আর বলতে। তো এই অঙ্ক এইভাবেই তোমরা করো, আমার সাজেশন যদি নাও যে এই অঙ্কটাকে এইভাবেই করো, তাহলে দেখবে তোমাদের সুবিধা হবে এবং মনে রাখতেও সুবিধা হবে। ঠিক আছে, চলো, অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। প্রত্যেকে একটু কমেন্ট করে জানিও যে তোমরা সবাই কেমন আছো। ঠিক আছে, অনেকদিন পরে ক্লাস হচ্ছে। তো যাই হোক, আমরা দ্বিতীয় কোশ্চেন বলছে, আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়ই যদি 50% বৃদ্ধি করা হয় তবে ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে? যেহেতু আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়কেই আমরা কিন্তু 50% করে বৃদ্ধি করাচ্ছি, তাহলে আমাদের অপশান এ বলছে 100% বৃদ্ধি পাবে, অপশান বি বলছে 125% বৃদ্ধি পাবে, অপশান সি বলছে 55% বৃদ্ধি পাবে, আর অপশান ডি বলছে 150% বৃদ্ধি পাবে। তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে আনসারটা কমেন্ট করে জানাবে, আমি তোমাদেরকে অবশ্যই হেল্প করব। ঠিক আছে, এই ধরনের প্রবলেম আসলে আমি তোমাদেরকে এর আগেও বলেছিলাম যে দেখো, দৈর্ঘ্য এবং প্রস্থ উভয়ই যখন 50% বৃদ্ধি করছে, এই বৃদ্ধি মানে আমরা প্লাস সাইন হিসেবে ভাববো। ওকে, তাহলে দুটোই যখন বৃদ্ধি, তাহলে দুবার প্লাস লিখবো, 50-50। ঠিক আছে, এবার দেখো, এই প্লাস আর এই প্লাস গুণ করলে কিন্তু প্লাসে প্লাসে প্লাস হয়, আর ওপরে আমি 50 ইন্টু 50 আর নিচে আমি কি করব, ইন্টু 100 লিখবো। দেখো, 50 ইন্টু 50 কেন, এই যে 50 এবং এই 50টা উপরে গুণ করে দাও। ফর্মুলাটা হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস এক্স ওয়াই বাই 100। ঠিক আছে, যখন দুটোই বৃদ্ধি হবে, যখন একজন বৃদ্ধি পাবে একজন হ্রাস পাবে, তখন কোনটা বৃদ্ধি পাবে সেটা, তার জন্য প্লাস মাইনাস দুটোই নিয়ে রাখো। ঠিক আছে, প্লাস মাইনাস দুটোই নিয়ে রাখো। যখন যেটা বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা বৃদ্ধি হলে প্লাস হবে আর হ্রাস হলে তখন মাইনাস হবে, দিয়ে ফর্মুলাটা মনে রাখলে হয়ে যাবে। যাই হোক, এই ফর্মুলাটা দিয়ে কিন্তু অনেক অঙ্ক করা যায়, অনেক অঙ্ক করা যায়। ঠিক আছে, কোন কোন অঙ্ক করা যাবে এবং কিভাবে করা যাবে আমি তোমাদেরকে সব বলবো, আস্তে আস্তে বলবো। পুরো ক্লাসটা কন্টিনিউ করো, প্রচুর ট্রিক্স তোমাদেরকে দিয়ে দেবো। তাহলে এখানে আমাদের 50 আর 50 যোগ করলে কিন্তু হচ্ছে 100, আর এখান থেকে দেখো 0 0 কাটলে নিচেই চলে গেল, তাহলে 25, তাহলে এখানে কিন্তু আমাদের 125। ঠিক আছে, জাস্ট মুখে মুখেই ক্যালকুলেশন হবে, কোনো পেন চালাতে হবে না। অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। ওকে, তাহলে এখানে কিন্তু অপশন বি হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন বলছে, এখানে দেখো 500 টাকার উপর 40% এবং 500 টাকার উপর পরপর 36 এবং 4% ছাড়ের পার্থক্য কত? দেখো, এই ধরনের অঙ্ক, এইটা
কিন্তু আমরা চাইলে এর আগের ফর্মুলাটা দিয়ে করতে পারি, ঠিক আছে। তো আমি তোমাদেরকে হেল্প করছি, তোমরা প্রত্যেকে অপশানটা নিয়ে কমেন্ট বক্সে অবশ্যই আনসারটা জানাও, যেটার আনসার কত হবে প্রত্যেকে কমেন্ট করে জানাবে। দেখো এখানে আমাদের এই যে 500 টাকার উপরে যেহেতু 40% ছাড়, আমরা এখন 500 টাকার উপরে 40% ছাড়ের বিষয়ে যাব না, থাক যেভাবে আছে সেভাবে থাক। আমরা এইটাকে একটা কাজ করব, যেহেতু আমাদেরকে কি বলেছে পরপর ছাড়ের কথা বলছে, তাহলে যেহেতু ছাড়ের কথা বলছে তাহলে আমরা এটাকে ছাড় হিসেবে 36% লিখলাম, 36 আর এটা -4, যেহেতু পরপর দুবার ছাড় আর মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস হলো, এখানে 36 ইন্টু কত 4 আর নিচেই কত 100 হলো। এবার আমরা এটাকে দেখব 36, তাহলে এটা কত হচ্ছে মাইনাস, এখান থেকে আমাদের আসছে 40 প্লাস, এখানে আমাদেরকে এটা যোগ করো, এটা গুণ করলে আমাদের কাটাকুটি যদি না করলেও হবে, এইভাবে থাক না আমাদের সুবিধা হবে একটু পরে, 4/100 এইভাবে থাকলেও অসুবিধা নেই। এবার দেখো যেহেতু ছাড় এটা, তাহলে 40%, এই যে 40টা যেহেতু 40%-এর ছাড় দুজনের পার্থক্য, তাহলে এই পার্থক্যটা বার করলেই তো আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে যাবে। তাহলে 500-র ওপরে আমরা যদি এই পার্সেন্টেজটা চাপাই তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে, যেহেতু দুজনাই 40 আছে, এই 40 কিন্তু আমরা ক্যান্সেল করে দিতে পারবো, ঠিক আছে। যেহেতু এটা ছাড়ের এর উপরে 500 টাকা, এই 500 টাকার উপরে 40% ছাড়লো, আবার এটার উপরেও কিন্তু দুটো আলাদা আলাদা করে ছাড় দিল, তাহলে এদের মধ্যে যে পার্থক্যটা কি হলো, সেই পার্থক্যটা নিশ্চয়ই এইটা থাকবে, এই বাড়তি জিনিসটা থাকবে, 40 কিন্তু চলে যাবে, তাহলে এই 500-র উপরে জাস্ট ওই বাড়তিটুকু চাপিয়ে দাও, আর কিচ্ছু করতে হবে না, 36 ইন্টু নিচে 100। এবার যেহেতু এটা পার্সেন্টেজ, তাহলে আমাদের এটা 100 মানে নিচেই চলে যাবে, যেহেতু এটা পার্সেন্টেজ মানে এরকম, তাহলে এখান থেকে 1 2 1 2, তাহলে 5 ইন্টু 36 ইন্টু 4 ডিভাইডেড বাই, এখানে এই পার্সেন্টেজ উঠে গেলে কিন্তু এবার নতুন একটা 100 হলো, এই 100টা কিন্তু আগে কেটে গেল, এটা দিয়ে কাটলে কিন্তু এখানে 20 হলো, আর এই 20 এখান দিয়ে কাটলে কিন্তু হচ্ছে, আচ্ছা আমরা 2 দিয়ে কাটবো 10, তাহলে 36 দোকানে হচ্ছে ওপরে 72 আর নিচেই 10, তাহলে 36 দোকানে 72 মানে 7.2 বা 7.20 তোমরা বলতে পারো, অর্থাৎ 7 টাকা কিন্তু 20 পয়সা তোমরা বলতে পারো, অর্থাৎ অপশন বি কিন্তু রাইট অ্যান্সার, সবকটাই কি অপশন বি উত্তর হবে আজকে। যাই হোক, আমি তোমাদেরকে আবারও বলছি, যেটা পরপর যখন ছাড় হচ্ছে তাহলে যে আমাদের ছাড়ের পরিমাণটা সেটা বার করে নিলাম, সেটাও তো 40 আছে এবং এই 40 বাদ চলে যাচ্ছে, তাহলে যেটা পার্থক্য থাকছে সেইটুকুর জন্যই আমরা 500-র উপরে বার করব। ওকে, প্রথমে আলাদা করে 500-র উপরে একবার 40% বার করলাম, আবার 500-র উপরে 36% বার করলাম, আবার 500-র উপরে 4% বার করলাম, এইভাবে বার করার পরে গিয়ে তারপর বিয়োগ করলে বেশ একটা বড় হয়ে যাবে, ওই জন্য এই ট্রিক্সটা তোমরা ফলো করো, দেখবে আশা করি খুব দ্রুত অঙ্কটা হয়ে যাবে, ঠিক আছে। একদম সহজ যদি বলতে চাও তাহলে এখানে হচ্ছে 36 ইন্টু 4 ডিভাইডেড বাই 100 ইন্টু 1/100, যেহেতু পার্সেন্টেজ, আর এই যেহেতু 500-র উপরে করতে হবে, এইটা জাস্ট এই এতটুকুই পার্থক্য থাকবে, আর কিচ্ছু না, কাটাকুটি করো, ক্যালকুলেশন করো, আনসার বেরিয়ে যাবে। ওকে, এখান থেকে কাটলে এটা 20 আর এখান থেকে এটা কাটলে 2 আর এটা হচ্ছে 10, তাহলে 36 দুগুণ 72 আর নিচে হচ্ছে 10, অর্থাৎ 7.2। মেন ট্রিক্সটা বোঝো, আর কিছুই না। চলো আমরা তাহলে পরের কোশ্চেনে চলে যাব। অবশ্যই তোমরা চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, ঠিক আছে। প্রতিনিয়ত ম্যাথ ক্লাস করার জন্য আমার এই চ্যানেলের সঙ্গে জুড়ে যাও, বিভিন্ন পরীক্ষার ম্যাথ কিন্তু আমরা এই চ্যানেলে করে থাকি এবং শর্ট ট্রিক্স করে থাকি। চলো পরের কোশ্চেনটা আমরা দেখব। বলছে একটি ট্রেন, মানে একটি 70 মিটার লম্বা একটি ট্রেন ঘন্টায় 75 কিমি বেগে 105 মিটার লম্বা একটি ব্রিজ পার হতে সময় নেবে। আমি তোমাদেরকে এই ধরনের প্রবলেম তোমাদেরকে বলবো, তোমরা একটাই সূত্র মুখস্থ করে রাখবে, আর কিচ্ছু মুখস্থ করে রাখবে না, নৌকার অঙ্ক হয়ে যাবে এবং ট্রেনের যত সমস্ত অঙ্ক আছে সমস্ত অঙ্ক হয়ে যাবে। এস ইকালস টু ভিটি, এইটুকুই তোমরা মুখস্থ রাখবে। এস মানে কি? এস মানে হচ্ছে দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব। ভি মানে কি? ভেলোসিটি বা গতিবেগ, ঠিক আছে, বা বেগও বলতে পারো, গতিবেগ। আর টি মানে তোমরা সবাই জানো টাইম বা সময়, ঠিক আছে। তো এই সূত্রটা জাস্ট তোমাদেরকে আমি বলবো, এই একটা সূত্র দিয়ে নৌকার যত অঙ্ক আছে সেগুলোও করা যাবে এবং এই ট্রেন সংক্রান্ত যতগুলো অঙ্ক আছে সেই সমস্ত অঙ্কগুলোও কিন্তু করা যাবে। ওই জন্য এই সূত্রটা মনে রাখো, এখানে বেশি শর্ট ট্রিক্স শিখো না,
আমার আমার সাজেশন যদি নাও এই ধরনের অঙ্কে বেশি শর্ট ট্রিক্স শিখতে যেও না, কারণ এখানে অনেক শর্ট ট্রিক্স আছে, সেগুলো কিন্তু সব গুলিয়ে ফেলবে। যেখানে শর্ট ট্রিক্স দরকার সেখানে অবশ্যই করবে, ঠিক আছে। তবু আমি এখানে তোমাদেরকে বলি, দেখো একটা ট্রেন 70 মিটার লম্বা, তাহলে মনে করো এটা একটা ট্রেন। ভালো করে অঙ্কটা বোঝো, আমার কাছে কথা হচ্ছে শর্ট ট্রিক্স তুমি নিজে বানাবে, ঠিক আছে। শর্ট ট্রিক্স তুমি নিজে তৈরি করবে, কোনো অসুবিধা নেই। মনে করো একটা ট্রেন আছে, তার লম্বা হচ্ছে 70 মিটার। অঙ্কটা যদি একবার বুঝে যাও, তুমি দেখবে স্টেপ জাম্প দিয়ে দিয়ে তুমি নিজে করতে পারবে খুব তাড়াতাড়ি। কিন্তু শর্ট ট্রিক্স শিখলে সেটা কিন্তু আস্তে আস্তে ভুলে যাবে। কিন্তু অঙ্কটা যদি একবার তুমি বুঝে যাও যে অঙ্কটা এইভাবে করতে হয়, এই যে S=VT এইটা দিয়ে করতে হয়, এইটুকু যদি তুমি একবার বুঝে যাও, দেখবে তুমি যে কোনো অঙ্কই করে ফেলছো। যাই হোক, তো 70 মিটার একটা লম্বা ট্রেন। এবার আমাকে বলছে এই ট্রেনটার গতিবেগ হচ্ছে 75 কিমি, তার মানে নিশ্চয়ই এই যে আমাদের গতিবেগ ভি, এইটা হচ্ছে 75 কিমি পার আওয়ার। দেখো আমি ধরে ধরে করছি যাতে তোমাদের সবার বুঝতে সুবিধা হয়। এবার বলছে 105 মিটার লম্বা একটা ব্রিজ, তাহলে এখন এখানে এই ট্রেনটা মনে করো 105 মিটার লম্বা একটা ব্রিজ আছে, সেখানে যাবে। মনে করো সেই ব্রিজটা এখান থেকে শুরু হয়েছে, বা এইখান থেকেই মনে করো শুরু হয়েছে, ঠিক আছে। এইটা হলো ব্রিজ, ঠিক আছে। এখন এই ব্রিজের ওপর দিয়ে ট্রেনটা পাস করবে, ওকে। তাহলে এটার দূরত্ব কত? এটার দূরত্ব বলছে 105 মিটার। খেয়াল করে দেখো, এই ট্রেনটা যখন এখানে থাকবে, এখান থেকে দূরত্ব যখন পুরো শেষ করবে, শেষ করে যখন মাথা এই জায়গায় আসবে, কিন্তু ট্রেনটা পুরোটা এখন এখানে থেকে যাবে। সুতরাং ট্রেনটাকে পুরোটাকে কিন্তু বার হতে হবে। সুতরাং ওই জন্য ট্রেনের নিজের দৈর্ঘ্যটাকেও কিন্তু এর সঙ্গে অ্যাড করতে হবে, ঠিক আছে। অর্থাৎ 70, এই টোটাল যেটা দৈর্ঘ্য হচ্ছে এইটাই কিন্তু আমাদের দূরত্ব বা অতিক্রান্ত দূরত্ব। এটা হচ্ছে আমাদের এস, অর্থাৎ 175 মিটার কিন্তু আমাদের অতিক্রান্ত দূরত্ব। এতটুকু ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এবার দেখো আমাদের সূত্র কি, আমাদের বার করতে হবে কি, সময় নেবে, মানে টাইম বার করতে বলছে। দেখো এই ধরনের অঙ্ক দুটো দিয়ে দেবে, একটা বার করতে হবে। গতিবেগ আমি জানি, কিন্তু কিমি পার আওয়ারে অর্থাৎ ঘন্টায় মানে কিলোমিটার পার আওয়ার বেগে। তো এইটার ক্ষেত্রে আমাদের কিন্তু মিটারে রাখলে হবে না, এটাকে জাস্ট আমরা একটা কি করব, এটাকে কিমিতে নিয়ে যাব। কিমিতে যাবে যদি এটাকে 1000 দিয়ে ভাগ করা হয়, আর কিছুই না। এবার আমরা S=VT, মানে তার টি মানে কত হবে, S/V। একদম সরাসরি লেখা যাবে। এস মানে কত? এস মানে আমরা এক্ষুন দেখলাম 175 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই আমাদের ভি কত, ভি হচ্ছে 75। জাস্ট এটাকে আমাদের ক্যালকুলেশন করতে হবে, ক্যালকুলেশন করলেই কিন্তু আমরা আনসার বলতে পারবো, ওকে। তোমাদের হয়তো মনে হতে পারে যে এটা অনেক বড় হচ্ছে, দেখো আমি হয়তো বোঝানোর জন্য এত বড় করছি, কিন্তু আমি তো তোমাদেরকে ডাইরেক্ট এই লাইন লিখে ক্যালকুলেশন করব। ওই জন্য তোমরা বুঝতে পারলে দেখবে যে সে হয়ে, এর নিচে কিছু নেই, মানে আমরা ভাবতে পারি 1 আছে, তাহলে 1 উপরে চলে গেল, নিচেই 75। যদি এটাকে আমরা 25 দিয়ে কাটি তাহলে হচ্ছে 3 25 75, এটাকে যদি আমরা 25 দিয়ে কাটি তাহলে হচ্ছে 7 25 175। যেহেতু আমাদেরকে সময়টা বার করতে হবে এবং প্রত্যেকটা অপশান দেখতে পাচ্ছি সেকেন্ডে আসে, তাহলে আমরা এটাকে কি করব, 60 দিলে মিনিট হলো ঘন্টা থেকে, আবার 60 দিলে সেকেন্ড তৈরি হলো। একটা শূন্য একটা শূন্য, দুটো শূন্য আমাদের কিন্তু এখানে কাটছে, ওকে। তাহলে দুটো শূন্য কাটলো। এবার আমরা কি করব, এখান থেকে এই 3টা দিয়ে আমরা যদি এটাকে কাটি, 3 2 6, তাহলে উপরে আমাদের কি আসছে, আর এই একটা শূন্য দেখো আমরা এখান থেকে এইটার সঙ্গে কেটে দিতে পাচ্ছি। তাহলে উপরে আমাদের কি থাকছে পড়ে, এই 2 পড়ে থাকছে, আর এখানে কত পড়ে থাকছে, 6। 1 মিনিট। আচ্ছা, এখানে এই শূন্যটা তো বেঁচে থাকবে না, এই শূন্য দুটো কেটে দিলাম, তাহলে এখানে একটা নিচে একটা কিন্তু 10 পড়ে রয়েছে, ঠিক আছে। এই 10টা এবার আমি কি করব, এখান থেকে চাইলে এটাকে আমি 5 দিয়ে কাটতে পারি। তাহলে উপরে আমাদের হচ্ছে কত, উপরে হচ্ছে 6 7 42, আর নিচে হচ্ছে আমাদের 5। জাস্ট এটাকে ভাগ করে দাও, 42 5 8 40, তাহলে আমাদের কিন্তু অলরেডি উত্তর বেরিয়ে গেল। এখানে 2, তাহলে 2 পূর্ণ মানে 8 পূর্ণ 2/5। এটাই কিন্তু আমাদের অপশান বিতে আসে, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। কি বললাম বোঝা গিয়েছে? একটা সূত্র দিয়ে জাস্ট হয়তো একটু বড় হচ্ছে, কিন্তু আমার কাছে কথা হচ্ছে একটুখানি ভালো করে মন দিয়ে বুঝলে তুমি এই ধরনের অঙ্ক দেখবে এর পরের দিন থেকে তুমি নিজেই, তুমি আজকে এই অঙ্কটা শিখলে তো তুমি 10টা অঙ্ক বাড়িতে যে কোনো বই, তোমার কাছে যে বই থাক না কেন সেই বই থেকে এই রিলেটেড 10টা অঙ্ক করে নাও। এবং আমার মানে যে আমি যে প্ল্যানগুলো বলেছি সেই প্ল্যানের ওপর দিয়ে দেখো কাজ হচ্ছে কিনা। ইভেন তুমি নৌকার অঙ্ক, নৌকা যে স্রোতের অঙ্কগুলো সেগুলোও তুমি করতে পারবে। ওখানেও প্রচুর ট্রিক্স আছে, সেগুলো আমি বলে দিতে পারবো, কিন্তু বিষয় হচ্ছে তুমি যদি চাও এই সূত্র অনুকরণে সমস্ত অঙ্কগুলোই কিন্তু করতে পারবে।
যাই হোক, চলো পরের কোশ্চেনে চলে যাই। ম্যাথটাকে একটু শেখো, দেখবে আশা করি ভালো লাগবে। পরের কোশ্চেন, পরপর 3টি স্বাভাবিক অখণ্ড সংখ্যার গুণফল 120, সংখ্যা 3টির যোগফল কত? দেখো আমি কিন্তু তোমাদেরকে আগেই ক্লাসের শুরুতেই কিন্তু আমি বলেছি যে ডব্লিউবিসিএস এর মেইনের যে সমস্ত প্রশ্নগুলো, সেই সমস্ত প্রশ্নগুলো কিন্তু এখানে তুলে আনার চেষ্টা করেছি, এবং প্রিলিতে আগের প্রিভিয়াস ইয়ারে যে সমস্ত কোশ্চেনগুলো, তাহলে তুমি বুঝতে পারবে পিএসসি কোন রিলেটেড প্রশ্নগুলো তোলে। সেই সমস্ত প্রশ্নগুলোকে কিন্তু আমরা করছি। আমি বলছি না যে এটাই আসবে, কিন্তু এই ধরনের প্রশ্নগুলোকে তোমরা করে যাও এবং মনে রাখবে একটু হার্ড প্রশ্ন হবে, ঠিক আছে? সেই হার্ড প্রশ্ন হবে এবং এইগুলোকে জাস্ট বুঝতে হবে। এখানে হয়তো এমন একটা নাম্বার দেবে তোমাকে হয়তো করতে কষ্ট হবে, কিন্তু জাস্ট বেসিকটা জানা থাকলে তাহলে তখন দেখবে তোমরা কিন্তু ক্যালকুলেশনটা করতে পারবে। অপশনটা নাও, নিয়ে প্রত্যেকে আনসার কমেন্ট বক্সে জানাও। এবারে দেখো আমি তোমাদেরকে একটু হেল্প করি। 120 বলছি তাদের 3 জনের গুণফল, ঠিক আছে? আমি বলবো এক্ষেত্রে তোমরা 120কে সরাসরি উৎপাদক করে দাও। 2 দিলে 60, আবার 2 দিলে 30, আবার 2 দিলে এখানে হচ্ছে 15, এবার যদি আমরা 3 দিই তাহলে হচ্ছে 5। এখন আমাদেরকে পরপর সংখ্যা বার করতে বলছে। 3টি সংখ্যা আছে পরপর, তারা যেন গুণ করলে 120 হয়। আচ্ছা এখানে 5, তো এটাকে আমি 5ই ভাবছি। হ্যাঁ, 3 দুগুণ 6, তাহলে 5-এর পরে 6, আর এটা কি 2 দুগুণ 4। তাহলে দেখো একটা সংখ্যা 4, ঠিক শেষেরটা হচ্ছে 5, আর তার পরের সংখ্যাটা হচ্ছে 6। দেখো তো 4, 5, 6 এই 3 জনকে গুণ করলে কিন্তু 120 হয়। এবার তোমরা বলতে পারো আমি 3টে একসঙ্গে গুণ করব তাহলে 8 হবে, তাহলে 8-এর পরে 9 পাবে না, 10 পাবে না, ওই জন্য তখন কিন্তু ওটা হবে না। এটা একটু এটা মানে ভাঙানোটা দেখেই তুমি বুঝতে পারবে যে কোনটা আগে নিলে সুবিধা হবে, ঠিক আছে? তাহলে এই 4, 5, 6 কিন্তু আমাদের সংখ্যা 3টি। তাহলে এদের 3 জনের যোগফল কত? 4 আর 5 যোগ করলে 9 হলো, 9-এর সঙ্গে 6 যোগ করলে 15 হলো। অর্থাৎ আমরা কিন্তু এখানে অপশন বি কিন্তু রাইট অ্যান্সার। আজকে সবকটাই বি আনসার হচ্ছে, কেন তা কি জানি, আমার ঠিক প্রশ্নগুলো এমনভাবে সেট করা হয়তো বি উত্তর হচ্ছে। যাই হোক, চলো তাহলে এখানে অপশন বি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেনে আমরা চলে যাব। পরের একটা কথা বলার, ডব্লিউবিপিএসসি ক্লার্কশিপ, ফুড এসআই এবং ডব্লিউবিপি অনলাইন এবং অফলাইন দুটো ব্যাচই আমাদের চলে। তো তোমরা চাইলে সেই ব্যাচগুলোতে যুক্ত হতে পারো। পুরো চ্যাপ্টার ওয়াইজ একদম বেসিক থেকে ধরে ধরে ক্লাস করানো হবে। কন্ট্যাক্ট করো এই নাম্বারে। এবং অফলাইনের জন্য তোমরা যারা বারাসাতের মধ্যে থাকছো তাদের অফলাইন ব্যাচের ব্যবস্থা আছে। বারাসাত হচ্ছে নর্থ 24 পরগনাস, ঠিক আছে? এর মধ্যে তোমরা চাইলে যারা অফলাইনে পড়তে পারবে। চলো আমরা পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেন কি বলছে, একটি সংখ্যা 31 এর থেকে যত বেশি 55 এর থেকে তত কম, সংখ্যাটি নির্ণয় করে। একদম সহজ, দেখো ডব্লিউবিসিএস 2015-এর কোশ্চেন, ঠিক আছে? কি করতে হবে, এই ধরনের কোনো প্রবলেম যদি তোমাদের সামনে আসে একদম নিমেষে উত্তর লিখবে। এই 31-এর সঙ্গে 55টা জাস্ট একবার যোগ করে দিয়ে 2 দিয়ে ভাগ করে দাও। তাহলে 31, 55 যোগ করলে হচ্ছে 86, 2 দিয়ে ভাগ করলে হচ্ছে 43। অর্থাৎ আমাদের অপশান ডি কিন্তু রাইট অ্যান্সার। একটু দ্রুত করছি যেহেতু আগের স্লাইডে প্রচুর একটু সময় নিয়েছে। যাই হোক, পরের কোশ্চেনে চলে যাব। পরের কোশ্চেনটা খুবই গুরুত্বপূর্ণ, ডব্লিউবিসিএস 2020 সালের প্রশ্ন। আমি তোমাদেরকে প্রথমেই বলেছি যেহেতু পিএসসির আন্ডারে ডব্লিউবিসিএস পড়ে, সুতরাং এই ধরনের প্রশ্ন কিন্তু আমরা একটু সলভ করার চেষ্টা করব। তোমরা অপশানটা নাও, নিয়ে প্রত্যেকে কমেন্ট বক্সে আনসারটা জানাতে থাকো, ঠিক আছে? আমি তোমাদের সুবিধার্থে পাশে হেল্প তো করবই। দেখো এখান থেকে আমি তোমাদেরকে হেল্প করছি কি, এই 216 মানে মনে রাখবে 6-এর কিউব, 6-এর কিউব মনে রাখবে 216। আর একটা কথা তোমাদের এর সঙ্গে বলি, তোমরা 1 থেকে মিনিমাম 40 পর্যন্ত স্কোয়ার মুখস্থ করে নেবে, তাহলে সুবিধা হবে। কিছুই না, মানে একবার যদি 1 থেকে 40 পর্যন্ত পড়তে থাকো দেখবে যেই সেই হয়ে যাবে। আর 1 থেকে 15 পর্যন্ত কিউব মুখস্থ করে নেবে, এই দুটো তোমরা একটু মুখস্থ করে রাখবে, তাহলে দেখবে তোমাদের অনেক অঙ্ক ইজিলি হয়ে যাচ্ছে, ঠিক আছে? মুখস্থ করা খুব একটা ঝামেলা হবে না আশা করি, ঠিক আছে? একটুখানি ট্রাই করো, হয়ে যাবে। আচ্ছা 216 6-এর কিউব, তাহলে 216 যখন 6-এর কিউব হবে তাহলে এটাকে আমি লিখতে পারবো 6 কিউব ইন্টু বাইরে 2/3, মনে রাখবে পাওয়ারে গিয়ে গুণ হয়। আচ্ছা এটা ভাগ আছে, এই ভাগটাকে আমি গুণ লিখতে পারবো যদি ভগ্নাংশটাকে উল্টানো যায়। তোমরা আগেও পড়েছো যে ভগ্নাংশ উল্টে গেলে ভাগটাকে আমি গুণ লিখতে পারি। ওকে, লিখলাম। আর পাওয়ারে যা আছে তাই লিখে দিলাম। ওদিকটা আছে আমার 2 টু দি পাওয়ার x ইন্টু 3 টু দি পাওয়ার y ইন্টু p টু দি পাওয়ার z।
খেয়াল করো এটাকে আমি চাইলে এই মাইনাস থাকলে এটাকে আবার উল্টে নিতে পারি। আমি ধরে ধরে করছি যাতে তোমাদের বোঝার সুবিধা হয়। হ্যাঁ, এই 6কে আমি লিখছি 2 × 3 পাওয়ারে কিন্তু 2। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো, এই 9টাকে আমি লিখব 3, আর নিচেই দেখো পি স্কোয়ার, আমি এটাকে লিখব জাস্ট পি। টোটালটাকে ঘিরে আমি কি দেবো, স্কোয়ার ইন্টু, আচ্ছা এটা মাইনাসটা আমি পরের লাইনে নাই, দরকার হয় উল্টে নিচ্ছি। এখান থেকে 2 আর 2 ক্যান্সেল হচ্ছে, একদম সহজ অঙ্ক, কিচ্ছু না। এটা একটা সূচকের অঙ্ক, তো একটুখানি ধরে করো, হয়ে যাবে। 2 এর স্কোয়ার এখানে, তার মানে 2 এর মাথায় 4, এই 2 এর মাথায় হচ্ছে 2, আর 3 এর মাথায় হচ্ছে 2 ইন্টু, এবার দেখো এটাকে আমি জাস্ট উল্টে নেবো, আর 3 রয়েছে মাথায়। হ্যাঁ, তাহলে ওপরে হচ্ছে পি আর নিচে হচ্ছে বাই 3, তাকে ঘিরে দিয়ে কিউব। কেন কিউব? কারণ এই 2 তো কেটে যাচ্ছে, তাহলে মাইনাস থাকলে কি হয়, আবার উল্টে যায়। দেখো আমি তোমাদেরকে ধরে ধরে বলছি যাতে বোঝার জন্য, কারণ এই সমস্ত লাইন না, এক লাইন 2 লাইনের স্টেপ জাম্প মেরে কিন্তু চলে যাওয়া যায়। আমি যাচ্ছি না, যাতে তোমরা সবাই বুঝতে পারো, ঠিক আছে? তো এটা হচ্ছে 2 টু দি পাওয়ার এক্স ইন্টু 3 টু দি পাওয়ার ওয়াই এবং পি টু দি পাওয়ার জেড। আর এর সঙ্গে দেখো আমি কিন্তু সব অঙ্ক পিএসসি রিলেটেড কিন্তু অঙ্ক করাচ্ছি, যেহেতু আমাদের ক্লার্কশিপটা টার্গেট। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে এই 2 এর মাথায় 2 আছে, তাহলে এখানে 2 এর মাথায় এক্স আছে, তাহলে নিশ্চয়ই এই 2 এর মাথায় এক্স আর এখানে 2 এর মাথায় 2, তাহলে নিশ্চয়ই এক্স এর মান 2 হওয়া উচিত, হ্যাঁ কি না? আমি দেখতে পাচ্ছি এক্স এর মান 2, মানে অপশান এ হতে পারে আর অপশান ডি হতে পারে, তাহলে এইটা এবং এটা বাদ চলে যাচ্ছে। ইয়েস অর নো? দেখো শর্ট ট্রিক্স বলতে, দেখো একটু ক্যালকুলেশন করবে, বাকিটা অপশান টেস্ট করে দেবে। এবার দেখো পি এর মাথায় কিউব, এইটা হলো পি এর মাথায় কিউব, তাহলে পি এর মাথায় কিউব মানে এটা পি এর মাথায় জেড, তাহলে নিশ্চয়ই জেড এর মান 3 হওয়া উচিত। তাহলে দেখো জেড এর মান অপশান এতে 3 আসে, কিন্তু লাস্টে আছে, তাহলে একদম অপশান এ, আমাকে আর ক্যালকুলেশন করতে হলো না, ঠিক আছে? এবার তোমরা চাইলে ক্যালকুলেশন করবে, করে দিই একটুখানি করে দিই, আর কি করা যাবে, 3 স্কোয়ার ইন্টু পি কিউব বাই 3 কিউব, 2 টু দি পাওয়ার এক্স 3 টু দি পাওয়ার ওয়াই ইন্টু পি টু দি পাওয়ার জেড। যখন মানে পরীক্ষার হলে এই সমস্ত লিখবো না, এইসব জিনিস লিখবো না, এসব আলাদাভাবে মনে থাকবে। হ্যাঁ, এবার দেখো এইটা মাইনাস হয় এখানে, হ্যাঁ, তাহলে এখান থেকে এইটা যদি আমরা কাটি, তাহলে এখানে -1 একটা আসবে, তাহলে এইটা যদি -1 হয়, তাহলে এই ওয়াই এর মানটা -1, সুতরাং অপশান এই কিন্তু আমাদের রাইট অ্যান্সার হচ্ছে। চলো পরের কোশ্চেনে চলে যাই। পরের কোশ্চেন, যে কোনো স্বাভাবিক সংখ্যা n এর জন্য n6n² + 6n সর্বদা কত দ্বারা বিভাজ্য? WBCS 2015 সাল। ওকে, দেখো এখানে আমি তোমাদেরকে একটা কথা বলবো, তোমরা একটু উত্তরটা কমেন্ট বক্সে জানাও, আমি সেই সঙ্গে সঙ্গে তোমাদেরও হেল্প করব। আচ্ছা, 6n² আমি কি এটাকে এরম লিখতে পারি? এবং এনটা কি বলা আছে, স্বাভাবিক সংখ্যা। ওকে, এনটা হচ্ছে একটা স্বাভাবিক সংখ্যা, তাহলে আমি এখান থেকে চাইলে 6 × n মানে 6n কমন নিতে পারি, তাহলে এখানে হচ্ছে n + 1 হলো। আচ্ছা, এবারে এই 6-এর কথা ভুলে যাও, মনে করো 6 নেই, তাহলে এই সংখ্যাটা কি, n ঠিক তার পরের সংখ্যা, মনে করো যে কোনো একটা সংখ্যা, মনে করো 15, ঠিক তার পরের সংখ্যা গুণ হচ্ছে 16, এই সংখ্যাটা মনে রাখবে সর্বদা কিন্তু 2 দ্বারা ভাগ যায়। আমি কি বোঝাতে পারলাম? এই সংখ্যাটা সর্বদা কিন্তু 2 দ্বারা ভাগ যায়, তাহলে এইটার ভিতরে 2 এর কোনো গুণিতক একটা সংখ্যা থাকবে, তাহলে এই যে পুরো বড় সংখ্যাটা, এইবারে প্রথম কথা হচ্ছে 6 দিয়ে ভাগ যাবে, যেহেতু 6 আগে আসে মানে 6 দিয়ে ভাগ যাবে, আবার এই 6-এর সঙ্গে যদি গুণ করা হয় 2, 12 দিয়েও কিন্তু ভাগ যাবে। এখন মুশকিল হচ্ছে 6ও কিন্তু অপশানে আসে, 12 অপশানে আসে, আবার দুটোই আসে, আবার 18 আছে, 18টা তো হবে না, বাদ দাও, 18 করে ছেড়ে দাও। কিন্তু এখানে আমাদেরকে ভাবতে হবে এই দুটোই অপশান যেখানে আছে সেটাই কারেক্ট, যেহেতু 12 দিয়েও সংখ্যাটা ভাগ যাচ্ছে, আবার কিন্তু 6 দিয়েও ভাগ যাচ্ছে। আমি চাইলে 6 দিয়েও ভাগ করতে পারি, আবার চাইলে কিন্তু 12 দিয়েও ভাগ করতে পারি, দুটো দিয়েই ভাগ যাবে, তাহলে সর্বদা কিন্তু 6 এবং 12 দ্বারা বিভাজ্য যখন n এর মান স্বাভাবিক সংখ্যা, সুতরাং অপশান সি কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হচ্ছে। ক্লিয়ার? চলো পরের কোশ্চেনটা দেখব। বলছে 20টি দ্রব্যের ক্রয় মূল্য 12টি দ্রব্যের বিক্রয় মূল্যের সমান হলে লাভের শতকরা হার, অপশান নাও, একদম দেখে উত্তর হবে, ঠিক আছে? আমি তোমাদেরকে জাস্ট একটু ধরে ধরে বুঝিয়ে দেবো, তারপরে তোমরা এই রিলেটেড অন্য অঙ্কগুলো ট্রাই করবে, ঠিক আছে? তো এখানে দেখো 20টি দ্রব্যের ক্রয় মূল্য, তার মানে 20 × সিপি মানে হচ্ছে আমরা কস্ট প্রাইস, আর 12 × এসপি মানে সেলিং প্রাইস। দেখো তাই বলেছে, আমি সেটাই লিখলাম। এবার
আমি বলছি এই সিপি বাই এসপি করো। সিপি বাই এসপি মানে এখানে ওপরে হচ্ছে 12 আর নিচে হচ্ছে 20, কোনাকুনি গুণ করলে দেখো এই লাইনটা আবার চলে আসে। আমি তাহলে এটা কি করলাম, কোনাকুনি জাস্ট গুণ করার মতন করে ভাগ করে নিলাম। তাহলে এখানে দেখো এটা নিচেরটা কিন্তু এসপি মানে কি সেলিং প্রাইস বা বিক্রয় মূল্য, আর ওপরটা কি ক্রয় মূল্য। তাহলে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি আমরা বাদ দিই লাভ বার হয়, সেটা লাভের পরিমাণটা কত হচ্ছে 8 টাকা। তাহলে 12 টাকায় লাভ হচ্ছে কত 8 টাকা। দেখো একদম ধরে ধরে করো, কোনো শর্ট ট্রিক্স ব্যবহার না, জাস্ট অঙ্কটা বুঝেছো, এবার সলিউশন করো, স্টেপ জাম্প দিয়ে দিয়ে করো। তাহলে এখানে 8 আর নিচেই 12, এবার 1 টাকায় লাভ হচ্ছে এত টাকা, তাহলে 100 টাকায় কত। আমার মতন এত লিখতে হবে না, জাস্ট একবার বুঝে নাও, ঠিক আছে, তারপরে শর্ট ট্রিক্স মানে দ্রুত সলিউশনটা করবে। তাহলে এখানে 4 দিয়ে কাটলে হলো 2 আর এটা 4 দিয়ে কাটলে 3, তাহলে ওপরে হচ্ছে 200, 200কে আমরা 3 দিয়ে ভাগ করব, 200কে 3 দিয়ে ভাগ করলে 66.2/3 এত পার্সেন্টেজ কিন্তু আমাদের লাভ হবে। কি বললাম বোঝা, অনেকে হয়তো এখান থেকে কাটাকুটি করে নিতে পারো, এটা যদি 12 তো তাহলে আমরা যদি 4 দিয়ে কাটি এটা 3, আর এটা যদি 4 দিয়ে কাটি 5, তাহলে হচ্ছে আমাদের 3/5, তাহলে লাভ হচ্ছে কত 2 টাকা। তাহলে আমাদের 3 টাকা ক্রয় মূল্য হলে লাভ হয় 2 টাকা, 1 টাকা হলে 2/3, তাহলে 100 টাকা কত ইন্টু 100 করে দাও, ঠিক আছে, সেই একই গল্প। তাহলে হচ্ছে 66.2/3 এত পার্সেন্ট। যতটা ইজি তোমরা করতে পারবে, আমি বোঝানোর কথা একবার বুঝিয়ে দিলাম, এবার দ্রুত তোমরা সলিউশনটা করবে। এই ধরনের রিলেটেড তোমাদের কাছে যে বই আছে সেই বই থেকেই তোমরা অঙ্ক করো। সমস্ত বই, আমি একটা কথা বলি, সব বই কিন্তু ভালো, ঠিক আছে, শুধু অঙ্কের কালেকশনটা দেখতে হবে যে কোন বইটার কালেকশনটা ভালো, ঠিক আছে। বাজারে যে সমস্ত বই চলে সেই সমস্ত বইয়ের মধ্যে যে কোনো একটা বই নাও, নিয়ে একদম চ্যাপ্টার ওয়াইজ ধরে ধরে ক্যালকুলেশন করতে থাকো, এবং চাইলে আমার সঙ্গে পেইড বেসে যুক্ত হয়ে যাও, আমরাও সেখানে ক্লাস করিয়ে দেবো। যাই হোক, আমরা পরের কোশ্চেনে চলে যাই। এটা অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার। পরের কোশ্চেন, এ যদি মৌলিক সংখ্যা তাহলে এ এবং এ প্লাস 1 এর এলসিএম, এলসিএম মানে মনে রাখবে, এলসিএম মানে লসাগু, এ এবং এ প্লাস 1 এর এলসিএম বা লসাগু কত হবে। একটা কথা তোমাদেরকে বলি, ধরো একটা মৌলিক সংখ্যা আমি লিখলাম 5, তাহলে ঠিক তার পরের সংখ্যা 6, এখন এদের এলসিএম মানে কি, একটা তো মৌলিক হয়ে বসে আছে, তাহলে নিশ্চয়ই এদের গুণ করতে হবে, তাছাড়া সম্ভব না। তাহলে 30 কিন্তু এদের এলসিএম বা লসাগু। তুমি একটা মৌলিক সংখ্যা 11, তাহলে পরের সংখ্যা 12, তাহলে এরা তো পরস্পর মৌলিক, তাহলে এদের লসাগু কি হবে, এদের দুজনের গুণফল হবে, আর গসাগু বললে উত্তর কত হতো 1 হতো। তাহলে আমাদের অপশন এ কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, চলো পরের কোশ্চেন, এটা একটা সহজ প্রশ্ন ছিল। পরের কোশ্চেন, এটা খুব ভালো একটা প্রশ্ন, এই ধরনের প্রশ্ন কিন্তু তোমরা এই পি এর মানটা এখানে বসিয়ে ক্যালকুলেশন করবে, দেখবে প্রচুর প্রবলেমে পড়ে যাবে। আমি তোমাদেরকে হেল্প করছি, দেখো তোমরা তার আগে অপশানটা দিয়ে দিয়েছি, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে জানাও। এখানে আমি এই পিটা দিয়ে গুণ করে নেবো, তাহলে পি কিউব 3p² প্লাস 3p। এবার আমি একটা এখানে 1 জোর করে লিখলাম, তাহলে জোর করে যেহেতু 1 লিখলাম, তাহলে একটা -1 করে নিলাম। দেখো এটা কাটলে কিন্তু সে আগের লাইনটায় আসে। এবার এটা অ্যাকচুয়ালি সূত্রে পড়েছে এই পর্যন্ত, হ্যাঁ এই পর্যন্ত একটা সূত্র পড়ছে, কি সূত্র, যে না পি প্লাস 1 তার ঘিরে দিয়ে কিউব -1। ওকে, তাহলে পি প্লাস 1 মানে কি, পি এর মান 99, তাহলে তার সঙ্গে 1 যোগ করো, 1 যোগ করলে 100, তাকে ঘিরে দিয়ে কিউব, তার থেকে 1 কম, তাহলে এখানে আমাদের 100কে কিউব করতে হবে। তার মানে একটা 1-এর পরে কটা শূন্য হবে, 6টা শূন্য হবে, 1টা 2টো আরও একটা দিতে হবে, হ্যাঁ 6টা, তার থেকে 1 বাদ যাবে। তাহলে এখানে 1 যদি বাদ যায় তাহলে কটা হবে বলো তো, 1 2 3 4 5, 1 2 3 4 5, ঠিক এর সঙ্গে 1 যোগ করলে কত হতো, তাহলে এখানে 1 হতো, আর পাশে 1 2 3 4 5 6, তার মানে আরও একটা 9 হবে নাকি। ঠিক আছে, তাহলে আমাদের এখানে রাইট অ্যান্সার হচ্ছে কি অপশান ডি, কিন্তু এক্ষেত্রে আমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখে নেব। দেখো সঙ্গে আমি অপশানটাও দিয়ে দিলাম, তোমরা প্রত্যেকে কমেন্ট বক্সে আনসারটা জানাতে থাকো। বলছে কোনো আয়তক্ষেত্রের দৈর্ঘ্য এবং প্রস্থ যথাক্রমে 50% এবং 20% বৃদ্ধি করা হলে নতুন আয়তক্ষেত্রটির ক্ষেত্রফল পূর্বের আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের কত গুণ হবে। তাহলে দৈর্ঘ্যকে কি করা হচ্ছে 50% বৃদ্ধি করা হচ্ছে, ঠিক আছে, প্রস্থকে কি করা হচ্ছে
সেটা 20% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে নতুন একটা আয়তক্ষেত্র তৈরি হবে। সেই ক্ষেত্রের আগের যে ক্ষেত্রফল তার কত গুণ হবে সেটা আমাদেরকে বার করতে বলছে। আচ্ছা, আমি একটা তোমাদের সুবিধার্থে আমি ধরে নিচ্ছি, খেয়াল করো, অঙ্কটাকে ধরে ধরে করি, দেখো তোমরা বুঝতে সুবিধা হবে। মনে করো দৈর্ঘ্য 10 একক, একক টেকক ছাড়ো, এখন জাস্ট ট্রিক্সে অঙ্ক করতে হবে, তাই তো। আর প্রস্থ কত, প্রস্থ হচ্ছে আমাদের, সেটাও 10 একক ধরে নিলাম, মানে এটা ধরতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, দৈর্ঘ্যকে 10 একক ধরছি, প্রস্থকে 10 একক ধরছি। এবারে আমাকে বলো 50% যদি বৃদ্ধি করা হয় তাহলে নতুন দৈর্ঘ্য কত হবে? 10-এর ওপর 50% চাপবে, তাহলে 10-এর অর্ধেক মানে 5, তাহলে 5টা কি 10-এর সঙ্গে আবার অ্যাড হবে, যোগ হবে, তাহলে 15 হবে, হ্যাঁ কি না? ধরো আমার কাছে 10 টাকা ছিল, আমাকে 50% টাকা বৃদ্ধি করেছে, তাহলে 5 টাকা বেশি পাবো আমি। তাহলে যখনই 5 টাকা বেশি পাবো তাহলে আমার টোটাল কত হচ্ছে? 15 টাকা হচ্ছে। আচ্ছা, এবার প্রস্থটাও কি হচ্ছে? 20% বৃদ্ধি করা হচ্ছে, তাহলে ছিল কত আগে? 10, তাহলে 10-এর সঙ্গে আমরা 2 বাড়বে, তাহলে কত হচ্ছে? 12। আচ্ছা, আগের যে ক্ষেত্রফলটা সেটা 10 গুণ করলে কত হতো? 100, তাহলে আগের ক্ষেত্রফল ছিল 100, আর এখনকার ক্ষেত্রফল কত? 15 × 12। দেখো এই 15 × 12 তোমরা তলায় তলায় পেতে গুণ করতে যাবে না, আমি যে একটা ট্রিক্স বলছি সেই ট্রিক্সটা ফলো করো। কি ট্রিক্স? এই 5 আর 2 গুণ করো, 5 2 10 শূন্য, তাহলে 10 শূন্য যেহেতু লিখলাম, হাতে এক থাকছে, আর এই 5 আর 2 যোগ করো, যোগ করলে কত হচ্ছে? 7, আর হাতের 1 8, আর এই 1 আর 1 গুণ করো, গুণ করে এখানে বসিয়ে দাও, দেখো 180। ঠিক আছে, তাহলে 180 হচ্ছে আমাদের এখানে। ঠিক আছে, এবার আমাদেরকে আগেরটার সঙ্গে বলছে কত গুণ, তাহলে আমরা এই 180-কে জাস্ট 100 দিয়ে কি করব? ভাগ করে দেবো, কাটো, তাহলে উপরে হচ্ছে আমাদের 9 আর নিচে হচ্ছে আমাদের 5, তাহলে আমাদের হচ্ছে উপরে 9 আর নিচে হচ্ছে 5, অর্থাৎ 9/5। এটা আমাদের কিন্তু আগের ক্ষেত্রফলের থেকে এখনকার ক্ষেত্রফল বাড়বে বা বৃদ্ধি পাবে। ওকে, ঠিক আছে, চলো পরের কোশ্চেন দেখব। পরের কোশ্চেন কি বলছে? যদি একটা সংখ্যা দিয়েছে, হ্যাঁ, এই সংখ্যাটি 11 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য হয়, তাহলে এই স্টার এই জায়গায় ক্ষুদ্রতম পূর্ণ সংখ্যা হবে। অপশান নাও, প্রত্যেকে কমেন্ট বক্সে অপশানটা কোন উত্তরটা হবে জানাতে থাকো, এবং তোমরা একটু ক্যালকুলেশন করে দেখাও। আমি তোমাদেরকে হেল্প করি, যেহেতু 11 দিয়ে ভাগের নিয়ম কি? 11 দিয়ে ভাগের নিয়ম হচ্ছে, আমি যেভাবে করছি এভাবে তোমরা মনে রাখবে, যে 9-এর পরে এই 2 যোগ করবে, তারপরে এই 1 যোগ করবে, তারপরে এই 6। কিভাবে হচ্ছে? একটা করে বাদ দিয়ে দিয়ে যোগ করবে, তাহলে 9 যোগ 2, একটু ধরে ধরে করি, 1 আর এখানে 6 হলো। ঠিক তারপরে যেগুলো বাদ গিয়েছে সেইগুলো যোগ হবে এবার, তাহলে এই যে হচ্ছে 7, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে স্টার, তাহলে পুরোটা কমপ্লিট হলো। তাহলে হচ্ছে 7 + 5 + স্টারটাকে আমি x হিসেবে ধরে নিচ্ছি, তাহলে এখানে 9 আর 2 11, একে 12 আর 6 18, মাইনাস এখানে 7 আর 5 12, আর এই মাইনাসটা অ্যাকচুয়ালি উঠে গিয়ে কিন্তু এই এক্সটাও মাইনাস হয়ে যাবে, হ্যাঁ, এটা খেয়াল রেখো। তাহলে এখানে আসছে কত? 6 - x। এবার আমাদেরকে বুঝতে হবে এটা 11 দিয়ে কখন ভাগ যায়, যদি কিনা এই রাশিটার মান 0, অথবা এখানে অথবা আরও একটা কথা বলতে হবে, 11 এর গুণিতক হয়। 0 হতে পারে এবং 11 এর গুণিতক হতে পারে। তাহলে এটা আমরা যেহেতু দেখতে পাচ্ছি কি এটা কত, 11 থেকে 6টা ছোট, তাহলে আমরা কি করব? এটাকে জাস্ট 0 লিখব। 0 লিখলেই কিন্তু আমাদের x এর মানটা কত হয়ে যাবে? 6। x এর যে মানটা আসবে সেটা 6, অর্থাৎ অপশন এ কিন্তু এক্ষেত্রে রাইট অ্যান্সার। ওকে, চলো পরের কোশ্চেনটা দেখব। পরের কোশ্চেন বন্ধুরা, তোমাদেরকে আজকে এটা HW দিলাম, তোমরা প্রত্যেকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে, যেটা আনসার কত। ওকে, তাহলে আজকে এখানেই ছাড়ছি, এবং তোমরা অবশ্যই আমাকে একটু জানাও যে ক্লাসটা কেমন লাগলো। ঠিক আছে, তোমাদের কমেন্ট মানে অনেক দিন পাই না, তো আজকে আমি চাইবো যে তোমরা প্রত্যেকে কমেন্ট করো, এবং তোমাদের কোন রিলেটেড ক্লাস করালে তোমরা বেশি উপকৃত হবে তোমরা আমাকে সেটাও কমেন্ট করে জানাও। এবং যদি কোনো অঙ্ক তোমাদের প্রবলেম হয় সেই অঙ্কটা কমেন্টে গিয়ে আমাকে টাইপ করে লিখে দাও, ঠিক আছে, বাংলাতে টাইপ করে লিখে দাও, আমি ওখান থেকে কপি করে নিয়ে এসে তোমাদের ক্লাসে আবার একদিন ওইটা নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, তাহলে আর কথা বাড়াবো না, আজকে এখানেই ছাড়ছি। সকলে সুস্থ থেকো, ভালো থেকো। ওকে, থ্যাংক ইউ প্রত্যেককে।